খাদিকুল, দত্তপুকুর, চাম্পাহাটি, তারপর এবার কল্যাণী, তারপর পাথর প্রতিমা। এই পাঁচটি জায়গায় একটা জিনিস কমন। খাদিকুল, দত্তপুকুর, চাম্পাহাটি, কল্যাণী, পাথর প্রতিমা, এই সমস্ত জায়গায়, এই পাঁচটি জায়গায় ভয়াবহ বিস্ফোরণ হয়েছে এবং তার নেপথ্যে কখনো অবৈধ বাজি কারখানা, কখনো অবৈধভাবে বাজি মজুত করে রাখার ঘটনা। বাজি কারখানা নয়, এবার পাথর প্রতিমায় বিপুল পরিমাণ বাজি মজুত করে রাখার জায়গায় বিস্ফোরণ। জীবন্ত দগ্ধ হয়ে 3 শিশু প্রাণ হারালো। পরিবারের মোট 8 জন নেই, শেষ। গতকাল সোমবার ঠিক রাত 9টা বিকট শব্দে কেঁপে ওঠে পাথর প্রতিমা থানার দক্ষিণ রায়পুরের 3 নম্বর ভেড়ি এলাকা। আগুনের তাপে বাড়িতে মজুত একাধিক গ্যাস সিলিন্ডারে পরপর বিস্ফোরণ ঘটে। আর সেই বিস্ফোরণের সময় বাড়িতে এই 3 শিশু ঘুমোচ্ছিল, মহিলারাও তাদের সঙ্গেই ছিলেন। আচমকা বিস্ফোরণ, আর তাতেই বাড়ি থেকে বেরিয়ে আসতে একটি মানুষও পারেননি। জীবন্ত অবস্থায় অগ্নিদগ্ধ হন 6 জন। খবর পেয়ে সেখানে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন পৌঁছয়, বিশাল পুলিশ বাহিনী ততক্ষণে সেখানে পৌঁছয়, কিন্তু সব শেষ। ওই পরিবারের 8 জন যারা নিজেদের বাড়িতে অবৈধভাবে বাজি মজুত করে রেখেছিলেন, তাদের 8 জন অচিরেই মারা গেল। পাথর প্রতিমার বাজি ব্যবসায়ীর বাড়িতে যে বাজি বিস্ফোরণ হয়েছে সোমবার, সেই বিস্ফোরণে এবং অগ্নিকাণ্ডে প্রাণ গিয়েছে 8 জনের। ঢোলাহাটের বণিক পরিবারের 8 সদস্য মারা গিয়েছেন। মৃতদের মধ্যে রয়েছে 3 জন শিশু, 1 জন বালক। গুরুতর আহত অবস্থায় এসএসকেএম এর ট্রমা কেয়ারে ভর্তি ছিলেন সুতপা বণিক। মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়। পাথর প্রতিমায় বিস্ফোরণে যে 8 জনের মৃত্যু হয়েছে তারা অরবিন্দ বণিক, অনুষ্কা বণিকের বয়স মাত্র 6, প্রভাবতী বণিক, শান্তনা বণিক, অর্ণব বণিক যার বয়স মাত্র 9, অস্মিতা বণিক ও অঙ্কিতা বণিক, একজন 8 মাস আর একজন 6 মাসের শিশু, এবং সুতপা বণিক যিনি আজকে এসএসকেএম এর ট্রমা কেয়ারে মারা যান। পাথর প্রতিমায় এই ভয়াবহ বাজি বিস্ফোরণের ঘটনার পর একটি প্রশ্ন আরো জোরালোভাবে আসছে। বারবার কেন এই সমস্যা? বারবার প্রশাসনের নজর এড়িয়ে কিভাবে অবৈধ বাজি কারখানাগুলো ফাংশন করে, কিভাবে অবৈধভাবে বাজি মজুত করে রাখা হয়, এবং শোনা যাচ্ছে শুধু বাজি নয়, সেই বাড়িতে বোমাও তৈরি করা হতো, যদিও এর সত্যতা এখনো কেউ স্বীকার করেনি। সোমবার রাতের এই ঘটনার পর মঙ্গলবার সকাল থেকে থমথমে গোটা এলাকা। এই পুরো বাড়িটি ঘিরে দেওয়া হয়েছে। স্থানীয় সূত্রে খবর পাওয়া যাচ্ছে, বংশ পরম্পরায় দীর্ঘদিন ধরেই বণিক পরিবার বাজি বানাতো। বাড়ির ভেতরে এখনো প্রচুর বাজি তৈরির মশলা মজুত রয়েছে। বিস্ফোরণের ঘটনায় পুলিশ থেকে প্রশাসন সব দিকে স্থানীয় বাসিন্দারা আঙুল তুলছেন। টাকা নিয়ে বাজি তৈরির অনুমতি দিত পুলিশ, এই অভিযোগও করছেন এলাকাবাসীরা। শুনবো। আজ 20 বছর হচ্ছে, এখানে 20 বছর এখানটা হচ্ছে। আমরা কোচিবেলাতে দেখে আসছি, কিন্তু এখানে আশেপাশে লোকেরা শুনেছি, বলছে আমরা বিভিন্ন জায়গায় আমরা মানা করছি, আমাদের মানা শুনে পুলিশ প্রশাসন পর্যন্ত মানা এসে বাধা যায়নি। পুলিশরা টাকা খায়, সব খেয়ে এই সমস্ত কাজগুলো করে এরা। তাই সাহস পেয়েছে। হ্যাঁ, তাই তো সাহস পেয়েছে। আজকে যদি পুলিশ যদি শক্ত হাতে যদি এর মোকাবেলা করতো, আজকে জিনিসটা ঘটতো না এই অবস্থা। এই 8টা 10টা প্রাণ, কচি বাচ্চাদের প্রাণ চলে গেল, তারা কেউ ফিরিয়ে দিতে পারবে? ওই বলে বাজু হচ্ছে, কি বাজু আমরা আর কি করে জানবো। এখান থেকে আমাদের বাড়ি প্রায় 1.5 কিলোমিটার, বদ্দিন মোড়ে আমাদের বাড়ি। ওই শুনি বলে বাজু হয়, ওই বোম বাঁধে, এটা ওটা এইসব, ওই পুজো টুজো লাগে, এইসব কথা শুনি আমরা। তো বহুদিন থেকে করে জানি। এবার কি বলে লাইসেন্স করি, তারপরে এবার হালি করে শুনছিলাম 5-6 বছর কথা, বলে আমাদের লাইসেন্সে কারবার করি আমরা। বিভিন্ন দোকানে দেয় দেখিয়েছি, এই পর্যন্ত কি দিচ্ছে না দিচ্ছে ও সবার। এখানে কি একজনই করতো নাকি আরো করে বাড়ি বাড়ি? না, অনেকগুলো তৈরি না, এখানে কারবার করে একজন, কিন্তু ওই অনেকগুলো লোক। ঢোলাহাটের এই বিস্ফোরণের পর সেখানকার এলাকা রীতিমতো থমথমে। এলাকাবাসীরা বলছে পুলিশ টাকা নেয়, টাকা নিয়ে এদেরকে এই অবৈধ কাজকর্ম করতে দেয়। এরপর নবান্ন সক্রিয় হয়।
ঢোলাঘাটের বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট তলব করেছে নবান্ন। দক্ষিণ 24 পরগনার যিনি জেলা শাসক তার কাছ থেকে নবান্ন রিপোর্ট তলব করেছে। আদৌ কি বাজি তৈরির অনুমতি এদের ছিল? এই রিপোর্টে সেটা জানতে চাওয়া হয়েছে স্পষ্টভাবে। জেলা প্রশাসনকে দ্রুত এই রিপোর্ট জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে, খবর মিলছে নবান্ন সূত্রে। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক, প্রতিক্রিয়া জানিয়েছে তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। শুনব। আমরা যা জানতে পেরেছি ইতিমধ্যেই উচ্চ প্রশাসন থেকে, পশ্চিমবঙ্গের প্রশাসনের সদর দপ্তর নবান্ন থেকে, সেখানকার পুলিশ এবং আধিকারিকদের কাছ থেকে রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে। এটা তো নিঃসন্দেহে একটা খুব দুঃখজনক ঘটনা, অনভিপ্রেত, এবং দুটি ফ্যামিলির এতজন মিলে মানে প্রায় 8 জন মারা গেছেন, মূলত দুটি পরিবারের। খুবই দুঃখজনক ঘটনা। কিন্তু ঘটনার যে কারণ, সেই বারুদ এক জায়গায় জড়ো করা, বাজি কারখানা, বাজি মজুত করা, এই সমস্তই কি কোনো অনুমোদন ছিল, না বিনা অনুমোদনে স্থানীয় কারুর মদতে, সেটা প্রশাসনই হোক বা স্থানীয় কোনো প্রভাবশালী হোক, কারুর মদতে হচ্ছিল কিনা, তার জন্য সমস্ত কিছু সরেজমিনে জানতে চাওয়া শুনেও ভালো হয়েছে। লাগলো শাসক নেতারা অ্যাটলিস্ট এই প্রশ্নগুলো তুলছেন যে আদৌ সেখানে বাজি মজুত করার কোনো বৈধ লাইসেন্স ছিল কিনা, বাজি বানাবার কোনো বৈধ লাইসেন্স ছিল কিনা, এবং যদি মদতই দিয়ে থাকেন, অবৈধভাবে কেউ যদি মদত দিয়ে থাকেন, তাহলে তারা কারা? প্রশাসন, শাসক দল, নাকি অন্য কেউ? এই সমস্ত প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দেখে ভালো লাগছে যে শাসক দলের নেতারা কাভার আপ না করে এই প্রশ্নগুলো তুলছেন। কিন্তু একই সঙ্গে একটা সত্য তো আপনি বদলাতে পারবেন না, যে এই ঢোলাহাটে বাজি বিস্ফোরণে 3 জন শিশু আর মোট 8 জন মারা গিয়েছে। মৃতদের পরিবারের বড় ছেলে চন্দ্রকান্ত বণিক তিনি গ্রেফতার হয়েছেন। তার ভাই তুষার বণিক, তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে ঢোলাহাট থানা। ঢোলাহাটের বিস্ফোরণ কাণ্ডে এখন বড় ছেলে চন্দ্রকান্ত বণিক, যিনি বাজি ব্যবসার কথা জানতেন না, তিনি বাজি ব্যবসা করতেন, এমনটাই বলছেন তার মা। সোমবার দুর্ঘটনার সময় বাড়িতে ছিলেন না চন্দ্রকান্তের মা মমতা বণিক, এমনটাই তিনি বলছেন। শুনুন। না, ও ভিন্ন, ও দু ভাই সবাই ভিন্ন। না না, এটা লোকের বাড়ি এসে আছে, সে বাড়িতে সব পড়ে গেছে, সেটা আর কোথায় থাকবে? পাশের বাড়ি কালকে যখন হয়েছিল ঘটনাটা, তখন আপনি কখন জানতে পারলেন? আমি বাইরে ছিলাম তখন, তারপরে দেখতেছি ওই আমার জ্ঞান ছিল না, আর আমি কিচ্ছু জানি না। এই যে বাজি সবাই বলছে এর আগে নাকি বহুদিন ধরে বাজির ব্যবসা করছেন, কি ছেলে কি করতো আপনি কখনো জানতে পারেন, কখনো জানাইনি? কেউ বলছেন প্রশাসন সব জেনেও চুপ ছিল, কেউ আবার বলছেন সবুজ বাজির পেছনে তৈরি হতো নিষিদ্ধ বাজিও। ঢোলাহাট বিস্ফোরণের পর থেকে একের পর এক সত্য যেন নিজে থেকেই উঠে আসছে। তবে আসল সত্যিটা ঠিক কি? কেন একবার জেল খাটার পর আবারও একই ব্যবসা শুরু করলো অভিযুক্ত কারখানার মালিক? শুনুন। ব্যবসা করতেও জানি, ঠিক আছে, লাইসেন্স ফাইসেন্স আছে, এটাই জানতাম। অনেক দূর এখান থেকে কোম্পানি জানালে আমার ওই পাড়া বাড়ি, ঠিক আছে, এখান থেকে মাল নিয়ে আমার পাশের পাড়া চকলেট ফাটায়, এখানে 2 নম্বরই কারবার হয়, এই পাড়ার লোক সব জানে, এরা মুখ খুলছে না কেউ। এগুলো হচ্ছে মানুষ মারে, ভয়ে মুখ খুলছে না, ভয়ে মুখ খুলছে না, জানলে এদের সব খবর খুলে গেলে এক্ষুনি এরা মানে প্রবলেমে পড়ে যাবে, ওই জন্য কেউ মুখ খুলছে না। এর ভিতরে আরো ভয়াবহ হতে পারতো, আরো বড় ক্ষতি হতো এদের, কমর অবস্থা হয়ে গেছে, এখানে 2 নম্বরই কারবার হয়। কিন্তু এখান থেকে মাল নিয়ে গিয়ে কম বেশি লোক ফাটিয়েছে, আমাদের কাছে খবর আছে।
তা আমার তো কাছে প্রমাণ থাকতে হবে, আমার কাছে প্রমাণ না থাকলে পুলিশ প্রশাসন জানতো? অবশ্যই ওই লোকটা কমপ্লেন করেছে, থানা ওনার কথা কেউ নেয়নি। ওখানে একটা লোক বলছে, দেখো শুনে যাও। আমরা একবার ইনফরমেশন পেয়ে আমরা প্রশাসনিকভাবে প্রশাসনকে তুলে দিয়েছিলাম। প্রশাসনের কাছে তুলে দিতে ও মানে জেল খেটে এসে বেশ কিছুদিন বন্ধও ছিল। তারপরে যে ও ফিরে লাইসেন্স পেয়েছে, লাইসেন্সের মোতাবেক ওই যে আতশবাজি, যেগুলো ওই আলোবাজি বলে, শব্দবাজি নয়, এই আতশবাজিগুলো করছিল। এবং ও যে আবার ভিতর থেকে এই যে বেশি বাজি করছে, এই শব্দবাজি করছে, এই বিষয়টা আমাদের নলেজে ছিল না। এবং স্থানীয় মানুষজন, পঞ্চায়েত বা মেম্বারকেও জানায়নি, না জানানোর জন্য আমাদের নলেজে আসেনি। জানালে নিশ্চিতভাবে আমরা ফার্দার আবার ইনফর্ম ভাবুন, কেউ জ্বালায়নি, তাই জন্য কোনোদিন নজরে আসেনি। এবার আমাদের প্রশ্ন হচ্ছে যে কেউ জানালো না বলে প্রশাসন নজরদারি করবে না? লাইসেন্স দিচ্ছেন আপনি আতশবাজির, কিন্তু সেখানে শব্দবাজি, নিষিদ্ধবাজি, এমনকি অনেকে বলছেন বোমাও বানানো হয়। এই সমস্তটা হচ্ছে প্রশাসনের চোখ এড়িয়ে, আর প্রশাসন গুণাক্ষরেও কিছু টের পাচ্ছেন না। কিন্তু এলাকার লোকজন বলছে যে এখানে 2 নম্বরই কাজকর্ম হয়, বেআইনি কাজকর্ম হয়। এই ঢোলাহাট বিস্ফোরণ স্থলের ঠিক পাশে অরিন্দম বণিকের বাড়ি। তিনি একজন শিক্ষক। ঘটনার কিছুক্ষণ আগেই বাইরে বেরিয়ে এসেছিলেন। যদি না বেরোতেন তারও মৃত্যু হতো বলে জানান। সামনে থেকে ওই পরিবারকে আগুনে পুড়তে দেখেছেন, তবু কিছু করতে পারেননি। দুঃখ পেয়েছেন অরিন্দম বাবু। বলছেন হাতে ছিল না, তবে গোটা ঘটনায় রীতিমতো আতঙ্ক হয়েছে। বলছেন অল্পের জন্য প্রাণে বেঁচেছেন। আর শুধু তিনি নয়, এই গোটা এলাকার বাসিন্দারা অল্পের জন্য প্রাণে বেঁচেছে। আরো ভয়াবহ কিছু হতে পারত। অরিন্দম বণিক আই উইটনেস এই গোটা ঘটনার, তার বক্তব্য শুনুন। আমি ওখানে এসে বসেছি, তারপর বাসটা হলো, সেলের আগুনটা যখন আমার উঠানে এলো তখন আমি ভাবলাম যে কিছু একটা হয়েছে। ফোনটা হাতে করে আমি ততটা অত তৎপর ছিলাম না যে ঘটনাটা অত বড় ঘটে গেছে। বড় সড়ো একটা আওয়াজ, মানে বিস্ফোরণ হলে যেমন। ওখান থেকে আমি দাদাদের যে উঠান, সেই উঠানে গেলাম। উঠানে যাওয়ার পর আমি উঠান থেকে জানালার মধ্যে আমার চন্দ্রকান্ত দাস স্ত্রী, মানে বৌদি সান্ত্বনা বণিক, আর ওর যে মেয়ে 6.5 মাসের যে বাচ্চাটা অস্মিতাকে একদম জলজান্ত আমি নিজের চোখেই পুড়তে দেখেছি। হতে পারতো যদি একটু পরে আমি ছুটি দিতাম। সেলের আগুন তো আমার উঠানে আসছিল, যদি কোনো কারণের জন্য ক্ষতি হতো তাহলে স্বাভাবিক। আমি যেহেতু টিচার, তাই গার্জেন তো এসে আমাকেই ফার্স্ট ধরতো, তখন আমার জীবন নিয়ে টানাটানি হয়ে যেত। মানে কাল রাত থেকে তো এখনো পর্যন্ত ঘুমাতেও পারিনি, কিছু খাইও নি। যে কতটা আতঙ্কে আছে সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আমি যদি বাড়িতে থাকতাম, যদি রাতে ভিতরে ঘুরতো, তাহলে আমরা 3 জন তো ফ্যামিলি, আমি বাবা মা 3 জন হয়তো অন দ্য স্পট ডেড হয়ে যেতাম। বলতে আমরা ছোটবেলা থেকে দেখে আছি, টুকটাক হয় এমনি রং মশাল তৈরি করে বিক্রি হয়। এবার এত বড় সড়ো ভিতরে কি হয় আমরা চাই যাতে একটু নিরাপত্তা পাই, কারণ যেখানে বাস্ট হয়েছে সেখান থেকে মাত্র 3 হাত দূরত্বে আমার রুম। সুকান্ত মজুমদাররা অর্থাৎ ভারতীয় জনতা পার্টি ইতিমধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিয়েছেন, এনআইএ তদন্তের দাবি করেছেন যে কিভাবে এখানে ইল্লিগালি, অবৈধভাবে বিস্ফোরক মজুত করা হতো এবং বাজি বানানো হতো। শুধুই কি বাজি বানানো হতো, নাকি বোমাও বানানো হতো? এই বণিকদের আরো একটি বাজি কারখানা রয়েছে, সেটার হদিশ আমরা পেয়েছি। যেখানে বিস্ফোরণ হয় সেখান থেকে মাত্র ঢিল ছোড়া দূরত্বে আরো একটি কারখানা। সেই বন্ধ কারখানায় মজুত প্রচুর বাজি। শুধু বাজি নয়, বাজি তৈরির বারুদ, মশলা, সেগুলোও মজুত করে রাখা আছে। আরো ভয়াবহ আকার নিতে পারত এই বিস্ফোরণ, নিশ্চয়ই। এখনো এখানকার স্থানীয় বাসিন্দারা আতঙ্কে রয়েছেন। আমাদের প্রতিনিধি বিউ সরকার, তিনি আজ এই দুটো কারখানা, যেখানে বিস্ফোরণ হয়েছে ঘটনাস্থল, এবং এই নতুন কারখানা, দুটোই ঘুরে দেখলেন। দেখুন। সোমবার রাতে যেখানে বাজি বিস্ফোরণ হয়ে মৃত্যু হয়েছে 8 জনের, অর্থাৎ চন্দ্রকান্ত বণিক, তার বাজির ব্যবসা ছিল, তার বাড়িতে এই বাজি তৈরি হচ্ছিল। সেই সময় গ্যাস বিস্ফোরণ হয়ে বাজির সঙ্গে দুটি একই সাথে হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং তারপরেই মৃত্যু হয় একই পরিবারের 8 জনের। এবং এই চন্দ্রকান্ত বণিকে আরও একটি, ঠিক তার বাড়ির পেছনেই বাঁশবাগান রয়েছে, তার পাশেই এই কারখানা, অর্থাৎ আমরা এই মুহূর্তে যে কারখানায় দাঁড়িয়ে রয়েছি সেই কারখানাতে প্রচুর পরিমাণে বাজি, বোমা
মজুত রয়েছে। শুধু মজুত নয়, এখানে আমরা দেখতেও পাচ্ছি যে এখানে মশালা যেগুলো তৈরি করা হয় বাজির, সেই মশালা পর্যন্ত রয়েছে। ফলে এই যে বন্ধ গোডাউন, সেই গোডাউনের মধ্যেই রয়েছে প্রায় ভর্তি ভর্তি বাজি তৈরির মশালা, বাজি, বোমা। রীতিমতো আতঙ্কিত যারা স্থানীয় বাসিন্দারা, তারা বলছেন আর একটুর জন্য যদি আরো বড় সড় দুর্ঘটনা হতো, এটা যদি রাতে হতো, তাহলে গোটা যারা এলাকা রয়েছে তাদেরও প্রাণ চলে যেতে পারতো। ফলে এই যে কারখানাটা, এখানে প্রশ্ন উঠছে, এটা কি প্রশাসন তারা কি জানতো? তারা জানতো না বলেই সবকিছু জানতো বলেই স্থানীয় বাসিন্দারা তারা অভিযোগ করছেন, কিন্তু এই অভিযোগ উড়িয়ে দিচ্ছেন স্থানীয় প্রশাসন। ক্যামেরায় শুভজিতের সঙ্গে বিউ সরকারের রিপোর্ট, এনকেটিভি বাংলা। প্রশাসনের কিন্তু কড়া বার্তা রয়েছে। বেআইনি বাজি তৈরি রুখতে একগুচ্ছ পদক্ষেপও নেওয়া হয়েছে, কিন্তু তারপরেও কি বদলেছে পরিস্থিতি? খাদিকুল, নীলগঞ্জ, চাম্পাহাটি, একের পর এক বাজি কারখানায় বিস্ফোরণ, মৃত্যু মিছিল অব্যাহত। সেই তালিকায় এখন নতুন সংযোজন পাথর প্রতিমার ঢোলাঘাট। বাজি বিস্ফোরণে অকালে ঝরে গেল শিশুসহ 8টি তাজা প্রাণ। ইদানিং সময়ে পশ্চিমবঙ্গে বাজি কারখানায় বিস্ফোরণ কোথায় কবে হয়েছে, কতজন মারা গেছেন দেখুন। শুরু করি চলুন। 6ই মে 2015 পিংলার ব্রাহ্মণবাড়, 13 জনের মৃত্যু হয়েছিল। 20 মার্চ 2023 মহেশতলা, মারা গিয়েছিলেন 3 জন। 16ই মে 2023 খাদিকুল, মৃত্যু 12 জনের। 21 মে 2023 বজবজ, 3 জন মারা গিয়েছিলেন। 23 মে 2023 ইংরেজবাজার মালদায় 2 জনের মৃত্যু হয়। 26 আগস্ট 2023 নীলগঞ্জ, 9 জন মারা গিয়েছিলেন। 28 ডিসেম্বর 2024 চম্পাহাটি, মৃত্যু হয় 3 জনের। এবং তারপর নতুন সংযোজন 31 মার্চ 2025 পাথর প্রতিমার ঢোলাহাট, মারা গেলেন 8 জন। ভুরি ভুরি মৃত্যু। ঘটনা সেই এক। বেআইনি বাজি কারখানা, বেআইনিভাবে বাজির মশলা মজুত করে রাখা। ঢোলাহাটে বিস্ফোরণ নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন রাজ্যের মন্ত্রী। বেআইনিভাবেই বাজি তৈরি কি হচ্ছিল, এই প্রশ্ন আমাদের সকাল থেকে ঘুরছে। সুন্দরবন উন্নয়ন মন্ত্রী তিনি অভিযোগ করলেন যে হ্যাঁ হচ্ছিল। বাজি তৈরিতে নিয়ম মানা যে হয়নি, ঘটনাস্থলে সেই দাবি করেছেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। দেখুন। আমাদের ফরেনসিক দপ্তর থেকে তারা আসছেন, তারা এসে সমগ্র বিষয়টা তদন্ত করবেন এবং তদন্ত করে নিখুঁত যে রিপোর্ট, সেই রিপোর্ট উনি পরে আমরা প্রকাশিত করব। এখন আমাদের অবজারভেশন করছি, যেটা আপনি বললেন আমিও শুনেছি ঘটনাস্থলে, যে এখানে বোম তৈরি হতো, কিন্তু বোম তৈরির কথাটা কেউ বলল না। এরা যেটা বলছে যে এখানে বাজি জিনিসপত্র সব তৈরি হতো, তবে এদের লাইসেন্স বাজি তৈরি করার ক্ষেত্রে কোনো ছিল কি না, লাইসেন্স আছে কি লাইসেন্স নেই। এই মুহূর্তে চন্দ্রকান্ত বণিক বা তুষারকান্তি বণিক এর কাছ থেকে তথ্য রিপোর্ট নিতে হবে। যদি লাইসেন্স থেকেই থাকে, লাইসেন্স থাকলে তার তো বিধিনিষেধ কিছু থাকে, অগ্নি নির্বাপন ব্যবস্থা বলুন, ফায়ার এক্সটিংগুইশার থেকে শুরু করে সমস্ত রকম। এখানে কি আপনি তো দেখলেন, আদৌ কি কিছু দেখতে পেলেন চোখে? কিছু না, সেরকম পড়লো না। তার মানে নিয়ম মানা হচ্ছিল না, তার মানে তো নিয়ম মানা হয়নি। মন্ত্রী মশাই, রাজ্যের মন্ত্রী, তিনি বলছেন যে না, সবকিছু আইন মেনে হয়নি। নিজের চোখে দেখেছেন যে লাইসেন্স থাকলে যে কাজ, যে ফেসিলিটি রাখা উচিত সেগুলো কিছু ছিল না। তবে স্থানীয় তৃণমূল বিধায়ক সমীর জানা উল্টো পথে হাঁটছেন, উল্টো সুরে কথা বলছেন যেখানে বাজি কারখানা ছিল সেখানে নাকি বিস্ফোরণই হয়নি, কিন্তু বাড়িতে শব্দবাজি মজুত করার কথা তারা নাকি জানতো না। এই একই প্রতিক্রিয়া সেখানকার পঞ্চায়েত সদস্যও দিয়েছে, সে বক্তব্য আপনাদের আগেই শুনিয়েছি। কিন্তু বিধায়ক আর মন্ত্রীর বক্তব্যে এত অমিল কেন? স্থানীয় বিধায়ক কি বলছেন শুনুন। বেআইনি এটা ছিল কিনা আমরা বলতে পারছি না। আমরা যতটুকু জানি যে ওর নিজের একটা লাইসেন্স ছিল, কিন্তু যেখানে ওটা বাজি কারখানা ছিল সেখানে কিন্তু ঘটনা ঘটেনি, ওর বাড়িতেই ঘটনাটা ঘটেছে। এখন বাড়িতে ঘটনার ফলে আমরা যতটুকু গিয়ে দেখেছি যে 2টো গ্যাস সিলিন্ডারই হচ্ছে যে বাস্ট হয়ে যাওয়ার কারণের জন্য গোটা ঘরটায়
একদম অগ্নিদগ্ধ হয়ে গেছে এবং সব জায়গাতে যারা যারা ছিলেন কেউই উদ্ধার হতে পারেনি। আমি বিধায়ক হিসেবে এটুকু বলি যে আমাদের কাছে এর ইতিপূর্বে কেউই কোনোদিন কোনো অভিযোগ আকারে দেয়নি, আমরা জানাও ছিল না। আগামী দিনে এই ঘটনায় আমাদেরকে আরো বেশি সতর্ক করে দিল। আমার এলাকায় আর কোথাও আছে কিনা আমি ট্রাই করবার চেষ্টা করছি, যাতে এই বিষয়টাকে বন্ধ রাখা যায় বা যাতে না করা যায় সেজন্য যেটুকু ব্যবস্থা নিতে হয়। 2015, 2023, 2024 সমীর বাবুর কোনো ঘটনাই টনক নড়ায়নি, কিন্তু এবার বলছেন তিনি খোঁজ খবর নেবেন, তার টনক নড়েছে। আমাদের প্রশ্ন, নবান্ন বারবার রিপোর্ট দিচ্ছে, নবান্ন বারবার এই নিয়ে কড়া বিবৃতি দিয়েছে, তারপরেও বিধায়করা সক্রিয় হচ্ছেন না। তারা জানেনই না তাদের এলাকায় কোথায় কি হচ্ছে। এই কারণেই হয়তো ভারতীয় জনতা পার্টির দুজন নেতা সুকান্ত মজুমদার এবং দিলীপ ঘোষ বলছেন বারুদের স্তূপে দাঁড়িয়ে বাংলা। আগামী 2-3 মাসের মধ্যে ফের এই ধরনের ঘটনা ঘটতে পারে, এমনটা আভাস দিচ্ছেন বিজেপির এই দুই নেতা। বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার এবং দিলীপ ঘোষ কি বলছেন শুনুন। দেখুন, আমি তো আগেই ভবিষ্যৎবাণী করেছি, ঠিক 2-3 মাসের মধ্যে আবার এই ধরনের ঘটনা ঘটবে। গোটা বাংলাটাকে মমতা বন্দ্যোপাধ্যায় বোম আর বারুদের উপর বারুদের স্তূপে বসিয়ে রেখেছে। এবং এই ধরনের অপদার্থ হোম মিনিস্টার, পুলিশ মন্ত্রী আমরা বাংলায় যাকে বলি, স্বাধীনতার পর থেকে আজ অব্দি বাংলা কোনো পায়নি এরকম অপদার্থ হোম মিনিস্টার। আর আপনার গোয়েন্দা বিভাগ জানতে পারেন না এতটা অপদার্থ? নাকি আপনি গোয়েন্দা বিভাগকে চোখ বন্ধ করে থাকতে বলেছেন কারণ আপনি জামাতের লোকেরা যাতে এগুলো করতে পারে? এর তদন্ত হওয়া উচিত। এনআইএ তদন্তের জন্য আমি হোম মিনিস্টারকে লিখব। না, আমরাও দাবি করে নাই তদন্ত হোক, কারণ এই সরকার চায় না। আমার মনে হচ্ছে এরা এটাই চাইছে এই ধরনের ঘটনা ঘটুক, ভয়ের পরিবেশ তৈরি হোক, বিশেষ করে ইলেকশন কাছাকাছি এলে এরকম পরিবেশ তৈরি করে ভোটারদের প্রভাবিত করা হয়, কেউ যেন বাড়ি থেকে না বেরোয়, বা জায়গায় জায়গায় গন্ডগোল দাঙ্গা বাঁধানো হচ্ছে। তো পশ্চিমবাংলার মানুষের পশ্চিমবাংলায় শান্তিতে থাকার দিন শেষ হয়ে গেছে। তো আমরা সেই জন্য কেন্দ্রীয় এজেন্সির হস্তক্ষেপ চাই, যাতে কমপক্ষে সত্য সামনে আসে যে চক্রান্তটা। দিলীপ ঘোষ বলছেন এনআইএ তদন্ত হওয়া উচিত। ইলেকশনের আগে সমস্যা তৈরি করার জন্য এই সমস্ত কিছু প্রশাসন নজর দেয় না কিংবা মদত দেয়। সুকান্তবাবু বলছেন রীতিমতো জামাতের দোগ তুলে দিচ্ছেন। এনআইএ তদন্তের জন্য সুকান্তবাবু অমিত শাহকে চিঠিও লিখেছেন। আর কুণাল ঘোষ পাল্টা বলছেন এটা নাকি পুরোটাই দুর্ঘটনা, রাজনীতির সঙ্গে কোনো সম্পর্কই নেই। দেখুন, মানুষের প্রাণ গেছে অত্যন্ত দুঃখের। সরকার প্রশাসন যা যা করণীয় সব করছে, কিন্তু এটা দুর্ঘটনা এবং এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। যদি এখানে কেউ রাজনৈতিক প্রশ্ন করতে চান তাহলে গুজরাটেও করবেন, ওটা আবার দেশের প্রধানমন্ত্রী আর স্বরাষ্ট্রমন্ত্রীর রাজ্য। এটা দীর্ঘদিন ধরে চলে আসা একটা শিল্প, বাজি কারখানা। শিবকাশিত এই ধরনের ঘটনা ঘটে, যেখানে যেখানে বাজি কারখানা আছে ঘটনা দুর্ঘটনা অত্যন্ত অনভিপ্রেত, দুঃখজনক হয়ে যায়। এখানে কেন হয়েছে, কিভাবে হয়েছে, কিসের থেকে হলো, ওটা বাজির বিস্ফোরণ নাকি রান্নার গ্যাস ফেটে, এগুলো পুলিশ তো দেখছে, পুলিশ বলছে সবটা। তো ফলে এটা নিয়ে রাজনীতির কোনো অবকাশই নেই। বিস্ফোরণের এলাকায় গিয়েছিলেন আজ প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। আইসিএসপি কে বরখাস্তের দাবি করেছেন শুভঙ্কর বাবু। হাইকোর্টের তত্ত্বাবধানে এর তদন্ত হওয়া উচিত, এও বলেছেন শুভঙ্কর সরকার। শুনুন। এর ভিতরে কিছু নাও থাকতে পারে, শুধু বাজি কারখানাও থাকতে পারে, কিন্তু আমার প্রশ্ন এই প্রক্সিমিটি জোনটাকে আজকে প্রোটেক্ট করে রাখা দরকার, সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। সেটা হয়নি। আমি হাইকোর্টের সিটিং জাজকে দিয়ে এনকোয়ারি করাচ্ছি, করাবার দাবি করছি, কিন্তু হাইকোর্টের জাজ তিনি যখন ইনভেস্টিগেশন করবেন, বিচার করবেন, তার কাছে যে এভিডেন্স থাকবে সেই এভিডেন্স গুলোই যদি আগে লোপাট হয়ে যায় তাহলে কি বিচার হবে? ইমিডিয়েটলি এখানকার থানার ওসিকে বরখাস্ত করা হোক এবং এসপি কে ক্লোজ করা হোক। ইমিডিয়েটলি পুলিশের ডেকে জিজ্ঞাসা করা উচিত এমএলএ কে, এখানকার পঞ্চায়েতের সদস্য যারা আছেন তাদের, এবং এমপি কেও ডাকা উচিত। শুভঙ্কর বাবু কোথাও পুরো দায়টাই চাপালেন পুলিশের ওপর। এসপি কে ক্লোজ করা হোক, ওসি কে বরখাস্ত করা হোক, সিটিং জাজ দিয়ে তদন্ত করা হোক, আর এর পাল্টা বার্তাও দিলেন এডিজি দক্ষিণবঙ্গ। তিনি বললেন বাসিন্দাদের সাথে কথা বলা হয়েছে,
কিভাবে বিস্ফোরণ হয়েছে খতিয়ে দেখা হচ্ছে এবং প্রশাসন তার কাজই করছে। শুনুন। পাথর প্রতিমায় ভোলাহাট থানা এলাকায় একটি বাড়িতে বিস্ফোরণ হয়। সেই বিস্ফোরণে সেই সময় বাড়িতে 8 জন ছিলেন, তার মধ্যে 7 জন ঘটনাস্থলেই প্রাণ হারান অগ্নিদগ্ধ হয়ে। একজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় SSKM-এ, সেখানে আজকে সকালবেলা তাঁরও মৃত্যু ঘটেছে। 8 জন মারা গিয়েছেন, তার মধ্যে 4টি বাচ্চা আছে এবং 3 জন মহিলা আছেন এবং একজন পুরুষ আছেন। বাড়িটি চন্দ্রকান্ত বণিক, চন্দ্রনাথ বণিক এবং তুষার বণিক, এই দুজনের বাড়ি সেটা ছিল। এটা বণিক বাড়ি বলে পরিচিত। আমাদের প্রাথমিক যেটুকু ঘটনাস্থল পরীক্ষা করে আমাদের মনে হয়েছে বাড়িতে মজুদ বাজি থেকে বিস্ফোরণ হয়েছে এবং কিভাবে একটি গ্যাস সিলিন্ডারও বার্স্ট করেছে। ফরেনসিক সায়েন্সের টিম তারা ঘটনাস্থল পরীক্ষা করে দেখবেন ঠিক কিভাবে আগুন লেগেছে। আগে বাজি থেকে আগুন লেগেছে, তারপরে গ্যাস সিলিন্ডার বার্স্ট করেছে, নাকি গ্যাস সিলিন্ডার বার্স্ট করে আগুন লেগে তারপরে মজুত রাখা বাজিতে আগুন লেগে তারপর এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। ঠিক সিকোয়েন্স অফ ইভেন্টস কি ছিল সেটা ফরেনসিক সায়েন্সের টিম, তাদের বিশেষজ্ঞরা আসছেন, তারা ঘটনাস্থল পরীক্ষা করে আমাদের জানাবেন। তারপরে আমরা ঠিক নির্দিষ্টভাবে বুঝতে পারবো যে আগুনটা লাগলো ঠিক কিভাবে এবং এতগুলো। আচ্ছা, এই বণিক পরিবার কিংবা এই বণিক পরিবারের মানুষজন যারা এই বাজি ব্যবসায়ী করতেন, তাদের আদৌ ব্যবসার বৈধ লাইসেন্স ছিল? বিস্ফোরণের পর থেকেই না এই প্রশ্নটা বারবার উঠছে। বাজি তৈরির না বাজি মজুদ, কিসের লাইসেন্স ছিল তাদের? পুলিশ এই বিষয়টা নাকি খতিয়ে দেখছে, এমনটা বলছেন এডিজি দক্ষিণবঙ্গ। শুনুন। বাজি কারখানা আমরা খতিয়ে দেখছি, স্থানীয় সূত্রে আমাদের এনকোয়ারি এখনো চলছে। বছর 10 ধরে চলছিল বলে প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি। আমরা তার লাইসেন্স কি লাইসেন্স ছিল, তার বাজি তৈরির লাইসেন্স ছিল কিনা, বাজি মজুত করার লাইসেন্স ছিল কিনা, কি লাইসেন্স ছিল, সেই লাইসেন্সের কি ক্ষমতা, সেটা কতটা বৈধ কতটা অবৈধ, এগুলো সবই তদন্তের বিষয়। আমরা খতিয়ে দেখে যে মুহূর্তে পাবো আমরা জানিয়ে দেবো। উই আর অন টু ইট। আজকে 8 জন মারা গেছেন, এর থেকে মর্মান্তিক দুর্ঘটনা তো কিছু হতে পারে না। 4টি বাচ্চা, বয়স্ক, বৃদ্ধ ছিলেন। কেন বাজি তারা মজুত করে রেখেছিলেন এবং এরকম একটা দায়িত্ব জ্ঞানহীন কাজ তারা কেন করলেন সেটা আমরা নিশ্চয়ই খতিয়ে দেখব। আজ যেটা হলো ডোলারহাটে, সেটা কি রাজনৈতিক নাকি দুর্ঘটনা? এই প্রশ্ন তুলে দিয়েছেন কুণাল ঘোষ। ভারতীয় জনতা পার্টি বলছে বাংলায় এটা আরো হবে, পুলিশ মন্ত্রী ব্যর্থ, রাজ্যের মুখ্যমন্ত্রী ব্যর্থ। স্বাধীনতার পর থেকে এত ব্যর্থ পুলিশ মন্ত্রী বা মুখ্যমন্ত্রী বাংলা পায়নি, অর্থাৎ স্টেট গভর্নমেন্টের ব্যর্থতা। তাহলে আসুন আরেকটা খবরের দিকেও চোখ রাখি। আজকেই ঘটেছে, সেটাও বাজি কারখানায় বিস্ফোরণ, সেখানে 17 জন মারা গিয়েছে এবং এই ঘটনাটা ঘটেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্য গুজরাটে। মঙ্গলবার বানাসকণ্ঠ জেলার দিশা শহর, সেখানে প্রবল বিস্ফোরণ হয়। অন্তত 17 জনের মৃত্যু হয়েছে বলে পুলিশ জানাচ্ছে। মৃতরা সবাই নাকি মধ্যপ্রদেশের বাসিন্দা। গুরুতর আহত হয়েছে বেশ কয়েকজন। বিস্ফোরণের অভিঘাত 3 তলা কারখানার এক অংশ ভেঙে ফেলতে পেরেছিল। ধ্বংসস্তূপের তলায় কয়েকজন শ্রমিক চাপা পড়ে রয়েছেন বলে এখনো আশঙ্কা করা হচ্ছে। স্থানীয়দের একাংশের অভিযোগ, এই বাজি কারখানাটিতে বেআইনিভাবে বিপুল পরিমাণে বিস্ফোরক মজুত করে রাখা হয়েছিল। বানাসকান্ঠার জেলাশাসক মিহির পান্টেল বলেছেন, মঙ্গলবার সকাল 9:30 নাগাদ দিশা শিল্পতালুক এলাকায় একটি বড় বিস্ফোরণের খবর পায়, যেখানে ঘটনাস্থলেই 10 জন শ্রমিকের মৃত্যু হয়। পরে সেই সংখ্যাটা 17তে যায়। বিস্ফোরণের অভিঘাত এতটাই শক্তিশালী যে কারখানাটি ধসে পড়েছে। তারপর পুলিশ সূত্রে খবর আরো 7 জনের মৃত্যুর খবর এসেছে। এখানেই প্রশ্ন উঠছে, যদি বাংলায় বাজি কারখানার বিস্ফোরণ দুর্ঘটনা না হয়, পলিটিক্স হয়, তাহলে গুজরাটে বাজি কারখানার বিস্ফোরণ, যেখানেও সেই একই এলিমেন্টস, একই অভিযোগ, সেটাও প্রশাসনিক ল্যাপস। তো নরেন্দ্র মোদীর রাজ্য, অমিত শাহর রাজ্য, সেখানেও যখন একই ঘটনা ঘটে, দিলীপ বাবুরা জামাত দেখতে পান, সুকান্ত বাবুরা জামাত দেখতে পান, নাকি সেটা দুর্ঘটনা? আমার বেলায় সব ঠিক আছে, আর বিরোধী আসনে হলেই সব ঠিক নেই। জমলো না খেলাটা। হ্যাঁ, তবে একটা জিনিস বলতে পারেন, গুজরাটে এই একটা খবর পেলাম, আর বাংলায় 2023 থেকে 2025 অবধি একাধিক।
ডাল মে কুচ কালা হ্যায় নাকি পুরো ডালটাই কালো? একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আসছি 7 PM প্রাইম টাইম গ্রাউন্ড রিপোর্টে। বিরতির ওপারে থাকবে ওষুধ, কারণ সেই ওষুধ জাল হচ্ছিল এই খবর তো আপনারা জানেন। ওষুধের দামও বেড়েছে, রীতিমতো বেড়েছে। ছোট্ট বিরতি, বিরতির পর ফিরে আসছি। আবার ওষুধের দাম বাড়লো জানেন, অপরিহার্য ওষুধের দাম বাড়ালো ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি। আজ থেকে দাম বাড়লো অপরিহার্য 900টি ওষুধের। রাইট, 900 লেডিজ এন্ড জেন্টলম্যান, 900টি ওষুধের দাম বেড়েছে। আর এর কারণে নাভিশ্বাস উঠতে চলেছে আমজনতার। 1.74% দাম বৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছে। এর মধ্যে কোন কোন ওষুধ রয়েছে? প্রেশারের ওষুধ রয়েছে, সুগারের ওষুধ রয়েছে, গ্যাসের ওষুধ রয়েছে, জ্বর, বমি, রক্ত পাতলা করা, হাঁপানি, স্কিজোফ্রেনিয়া, মানসিক অসুখ, এইডসের মতো রোগের ওষুধ রয়েছে। সাপে কামড়ানো বা মরফিনের মতো ক্যান্সার রোগীদের ব্যথানাশক বা ওই যেটা বলি পেনকিলার, সেই ওষুধও রয়েছে এই তালিকায়। গত সপ্তাহের শুক্রবার 28শে মার্চ ন্যাশনাল লিস্ট অফ এসেনশিয়াল মেডিসিনস NLEM 906টি নির্ধারিত ওষুধের ফর্মুলেশন এবং 14টি ইন্ট্রাভেনাস অর্থাৎ IV যা চ্যানেল করে দিতে হয় তার ফর্মুলেশনের সর্বোচ্চ মূল্য সংশোধনের একাধিক আদেশ জারি করেছে। এবং তারপর 80টি নতুন ওষুধের ফর্মুলেশনের সংশোধিত খুচরো মূল্য সংশোধন করেছে। ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি কিংবা NPPA পাইকারি মূল্য সূচক কিংবা যেটাকে WPI বলি, হোলসেলার প্রাইস ইন্ডেক্স, সেটি পরিবর্তনের ভিত্তিতে জাতীয় প্রয়োজনীয় ওষুধের তালিকা, সেই তালিকাতে থাকা ওষুধ অন্তর্ভুক্ত ওষুধের দাম বাড়িয়েছে 1.74%। এটা ঘোষণা করার পর, এই দাম বৃদ্ধি ঘোষণা করার পর সর্বোচ্চ মূল্য সংশোধন এবং খুচরো মূল্য নির্ধারণ করা হয়েছে। এই নিয়ে সম্প্রতি NPPR নির্দেশিকা জারি করে জানিয়েছে 2013 কেন্দ্রীয় ড্রাগ প্রাইস কন্ট্রোল অর্ডার আর 2016 অনুচ্ছেদ মেনে 906টি ওষুধের দাম বাড়ানো হলো। মঙ্গলবার থেকেই এই বর্ধিত হারে বিক্রি হবে সমস্ত ওষুধ, অর্থাৎ আজ থেকে। অন্যদিকে ওষুধের দাম বৃদ্ধি নিয়ে প্রতিবাদ করেছে বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন। চিকিৎসকরা বলছেন এই দাম বাড়ানোর তালিকা অ্যান্টিভাইরাল, রক্তচাপ, বাত, রক্ত তরল করা, কৃমি, জীবনদায়ী ইনজেকশন, মানসিক সমস্যার ওষুধ, জলাতঙ্কের ইমিউনোগ্লোবিন, ভিটামিন সি, ম্যালেরিয়া, ক্যান্সার, সর্পাঘাতের অ্যান্টি অ্যালার্জিক ওষুধ, ব্যথানাশক, হৃদরোগ, স্নায়ুরোগ, ছত্রাকজনিত সংক্রমণ, ব্যাকটেরিয়াজনিত সংক্রমণ, গর্ভনিরোধক, যক্ষা, বুকে যন্ত্রণা, জাপানি এনফেলাইটিস, অ্যানেস্থেশিয়া, ঘুম, অ্যান্টিবায়োটিক সহ নির্দিষ্ট কিছু স্টেরয়েডও আছে। তাদের কথায় তালিকায় যা দেখা যাচ্ছে তার সমস্তটাই এসেনশিয়াল, অত্যাবশ্যকীয়, অর্থাৎ যেটা আমার আপনার বাড়িতে নিত্যদিনে প্রয়োজনে লাগে। এভাবে আচমকা দাম বৃদ্ধি হলে প্রচুর মানুষ সমস্যার মধ্যে পড়তে পারেন। কি বলছেন ডাক্তাররা, শুনব। আজকে থেকে অর্থাৎ 1 এপ্রিল 2025 থেকে আবার নতুন করে প্রায় 748টি ওষুধ, যার মধ্যে প্রায় বেশিরভাগ জীবনদায়ী ওষুধ রয়েছে, তার দাম বেড়ে গেল। কেন্দ্রীয় সরকারি সংস্থা সেন্ট্রাল ড্রাগ প্রাইসিং কন্ট্রোল অথরিটি তারা বেসরকারি বিভিন্ন কোম্পানিগুলিকে আরও লাভ, আরও মুনাফা বাড়ানোর জন্য এই সুযোগ করে দিল, আর যার খেসারত দিতে হবে সাধারণ মানুষকে। আমরা কিছুদিন আগে দেখেছি যে ইলেকটোরাল বন্ডের মাধ্যমে শত শত কোটি টাকা এই সমস্ত বড় বড় দলগুলি যারা ক্ষমতায় বসে আছে তারা এই ওষুধ কোম্পানিগুলির কাছ থেকে পেয়েছিল। তাহলে কি তারই পুরস্কার হিসাবে এই কোম্পানিগুলিকে ওষুধের দাম বাড়ানোর সুযোগ করে দিল সরকারগুলো? আমরা মেডিকেল সার্ভিস সেন্টার থেকে তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা দাবি করছি অবিলম্বে বর্ধিত যে দাম ওষুধের ওপর, সেই বর্ধিত দাম প্রত্যাহার করতে হবে এবং রাষ্ট্রায়ত্ত যে ওষুধ শিল্প, সেই রাষ্ট্রায়ত্ত ওষুধ শিল্পগুলোকে, কারখানাগুলিকে আবার পুনরুজ্জীবিত করে যাতে
কম পয়সায় সঠিক গুণমানের ওষুধ যাতে পাওয়া যায় তার ব্যবস্থা সরকারকেই করতে হবে। তার সঙ্গে সঙ্গে সারা দেশে যে জাল ওষুধ ছড়িয়ে পড়েছে সেটা রোখার দায়িত্বও কিন্তু রাজ্য এবং কেন্দ্রীয় প্রশাসনের, ড্রাগ কন্ট্রোল দপ্তরের। এখানে সাধারণ মানুষের এই দায় নেই। ফলে এই ওষুধ নিয়ে, মানুষের জীবন নিয়ে যে ছিনিমিনি খেলা হচ্ছে তার বিরুদ্ধে কিন্তু জনমত গড়ে তুলে মেডিকেল সার্ভিস সেন্টার দাবি জানাচ্ছে, বৃহত্তর জনস্বাস্থ্য আন্দোলন গড়ে তুলে। আমি জাস্ট একটি মেসেজ পেয়েছি, আমার বাড়ি থেকে একজন মেসেজ করেছে, জানতে চাইছে তার ব্যবহৃত প্রেশারের ওষুধ, বয়স্ক একজন, তার দাম কতটা বাড়লো। অনলাইনে চেক করলাম, প্রায় 26 টাকা প্রতি পাতায়। এক একটা ওষুধের যে পাতা আসে স্ট্রিপ, 26 টাকা বাড়লো এই মুহূর্তে প্রতি পাতায়। এবার এখানে একটা সমস্যা জানেন তো, এই যে দাম বাড়ছে তার সঙ্গে ভুয়ো ওষুধ চারদিকে রমরমিয়ে বাড়ছে, রমরমিয়ে বিক্রি হচ্ছে। এতে নাভিশ্বাস উঠছে আমজনতার, ঠিক, এতে আমজনতা জাঁতাকলেও পড়ছে। কারণ আপনি হয়তো বেশি দাম দিয়ে একটা ওষুধ কিনে নিয়ে বাড়ি গেলেন, গিয়ে দেখলেন ব্যাপারটা জাল। আপনার কোনো রকম শুশ্রূষা তো হলোই না, উল্টে কোথাও আপনার ক্ষতিটা হলো। কিংবা আপনি অল্প মিনস কিংবা স্বল্প আয় করেন, আগে যে ওষুধটি হয়তো 5 টাকায় পেতেন, এখন গিয়ে দেখলেন সেই ওষুধটির দাম বেড়ে হয়েছে 10 টাকা। হাত পুড়লো আপনার। ঠিক কোন কোন ওষুধের দাম বাড়লো? ডায়াবেটিস, জ্বর, গ্যাস, অম্বল, অ্যালার্জি, অ্যানিমিয়া, ক্যান্সার, ব্লাড প্রেশার, ব্যাকটেরিয়াল ইনফেকশন, এই সমস্ত ওষুধের দাম বেড়েছে। দাম বাড়লো বেশ কিছু অ্যান্টিবায়োটিকেরও। যে অ্যান্টিবায়োটিক রক্ত পাতলা করার কাজ করে কিংবা হাঁপানি থেকে মুক্তি দেয়, স্কিজোফ্রেনিয়া সহ মানসিক অসুখ থেকে মুক্তি দেয়, এইডস, সর্পাঘাত, মরফিন, ইএনটি, অ্যানেস্থেশিয়া, এই সমস্ত ওষুধের দাম বেড়েছে। দাম বেড়েছে স্টেন্টেরও। হার্ট অ্যাটাক হয়ে গেলে যে স্টেন্ট বসে, সেই স্টেন্টেরও দাম বেড়েছে। ওষুধের এই দাম বৃদ্ধিতে সরকারের হস্তক্ষেপের দাবি করেছেন কোনো কোনো ক্রেতা। আয় কমলেও ওষুধের দাম কেন বাড়ছে? মানুষের পথ চলা এতে কঠিন হচ্ছে, এমনটাই বলছেন আমজনতা। আমজনতাদের বক্তব্য দেখুন। ম্যাডাম দেখুন, অসুবিধা তো আছে, এমনি তো সব মেডিসিনের দাম বেড়ে গেছে, বাচ্চাদেরও মেডিসিনের দাম বেড়ে গেছে। তো এটা তো গভর্নমেন্টকে একটু দেখতে হবে যে কি কেন কিভাবে এটা বাড়ছে। এটা তো সবই মেডিসিনের দাম বাড়ছে। একটা গ্যাসের ট্যাবলেট আগে দাম ছিল 5 টাকা, এখন হয়ে গেছে 8 টাকা। তো এইগুলো তো একটু গভর্নমেন্টকে দেখতে হবে, কেন গরিব মানুষ তো মেডিসিন তো সবারই দরকার আছে। আর জেনেরিক মেডিসিনে তো অত কিছু কাজ হয় না, বাট ওরা বলছে জেনেরিক মেডিসিনের দাম তো অনেকই বেড়েছে। সাধারণ মানুষের তো এমনি ইনকাম কমে যাচ্ছে, তা কিন্তু ওষুধের দাম বাড়া, যেটা নিত্য নৈমিত্য দরকার, সেই জিনিসের যদি এত দাম বাড়ে তাহলে একটা মানুষের পক্ষে তো চলা খুব কঠিন। ইনকাম বাড়ছে না কিন্তু এক্সপেন্ডিচার বেড়ে যাচ্ছে। সেটার জন্য একটু গভর্নমেন্টকে একটু নজর দেওয়া উচিত, কোম্পানিগুলোর সঙ্গে একটু কথা বলে, যাতে একটা মানে সাধারণ মানুষ যাতে নিতে পারে, একটু ব্যবস্থা নেওয়া উচিত। बहुत ज़्यादा असुविधा होता है, बहुत महंगा मिलता है मेडिसिन, बहुत ही ज़्यादा। और जो अंदर लिखता है बाहर मिलता भी नहीं है, बहुत कम मिलता है। अंदर से तो उतना होता नहीं है ना। देखे अभी हम देखे दिए, मिला ही नहीं, कुछ भी नहीं मिला। অসুবিধা হবে না? দাম বাড়লে অসুবিধা, পাবলিকের দাম বাড়লে অসুবিধা, আরো বেড়ে যাবে। এখন তো বেড়ে গেছে, পাবলিকের প্রচুর অসুবিধা। অ্যাপ্রক্স 1600 টাকার আমার ওষুধ লাগতো, সেখানে আমি পেয়েছি 160। তো এটা যদি বেড়ে যায় তাহলে অবভিয়াসলি অত অসুবিধা হবে আমাদের। ওষুধের দাম বাড়লে তো অবভিয়াসলি অসুবিধা হবে। হ্যাঁ 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 অসুবিধা তো হবে, অবভিয়াসলি হবে, কারণ আমরা গরিব লোক, আমরা খেটে খাওয়া লোক, আমাদের তো অসুবিধা হবেই। তো এবার দেখা গেল আমার বাবা 15,000 টাকা মাইনে পায়, 15,000 টাকার মধ্যে তার সব ওষুধ খরচা দেখা গেল 7,000। যদি 20 টাকা করে বাড়ে তাহলে তো কিছুটা আরো অংশ বেড়ে গেল, তো ঘর চালানোর দিক দিয়ে কমে গেল। তো ওষুধে দাম বাড়লে নিশ্চয়ই সবারই প্রবলেম হবে। যেহেতু একেবারে 1% 2% বাড়লো সেটা কোনো ফ্যাক্ট নয়, কিন্তু একেবারে বলছেন আপনি 20-30 টাকা বেড়ে যাবেন, ওটা তো মানুষের গায়ে লাগবেই, কারণ মানুষের ইনকামটা তো বাড়ছে না। এমনি যা দিন মজুর যারা, তাদের পুরো অবস্থা খারাপ তাদের।
জিনিসপত্রের দ্রব্যমূল্য যা যেভাবে যে সরকার, কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার তো মানে এরা পুরো সাধারণ মানুষের দিকে একদম দেখছে না। যে কোনো জিনিস সব কি, তারপরে এইসব জাল ওষুধ টষুধ সব মানে কি অবস্থা করছে, এগুলো সব মানে ভিতরে ভিতরে সব ওরা সব সেটিংয়ের ব্যাপার চলছে। সাধারণ মানুষের আর নিয়ে তো সরকার আর ভাবছে না, ওই দেখতে হয়, দেখছে ওইভাবে। একদিকে রয়েছে জাল ওষুধের সমস্যা, অন্যদিকে রেখেছে প্রাইস হাইক কিংবা ওষুধের দাম বাড়ার সমস্যা। আচ্ছা, যারা বিক্রেতা তারাও কিন্তু সমস্যার মধ্যে পড়ছেন, কারণ ওষুধটা তো তাদেরও প্রয়োজনীয়। দোকানে আছে বলেই তো খেয়ে নেওয়া যায় না, তারও তো একটা কস্টিং হয়। বিক্রেতাদের সঙ্গে কথা বলেছিলাম, তারা কি বলছেন শুনুন। 748টা মতো ওষুধের দাম বেড়েছে। তার মধ্যে আপনার হার্টের, প্রেশার, সুগার, অ্যান্টিবায়োটিক, ইঞ্জেকশন প্রত্যেকটাই আছে। ক্যান্সার আছে, সাপে কামড়ানো আছে। প্যারাসিটামল সব ব্যথা বেদনা সব কিছু যা যা ওষুধ মানে আমরা বিক্রি করি সেই ওষুধগুলোরই প্রত্যেকটার দাম বেড়েছে। আগে ছিল ফেয়ার প্রাইস, এখন আবার 20% ডিসকাউন্ট, তারপরে আবার ওর ওষুধের দাম বাড়ানো, জানি না আমাদের কি হবে। ধরুন প্যারাসিটামল 650 33 টাকা ছিল, সেটা 39-এর মতো হবে। প্যান্টোপ্রাজলটা 170 ছিল, সেটা 190 হওয়ার কথা। তারপরে সুগারের ওষুধ কিছু বাড়বে। তারপরে মেটফরমিন ছিল 20 টাকা, সেটা হচ্ছে 29 টাকা। এই কটাই আর কি। হ্যাঁ, অ্যালার্জি লেবোসেট্রিন ছিল 45 মনে হয়, এটা মনে হচ্ছে 59 হবে। এই শুনলেন বিক্রেতাদের বক্তব্য। চিকিৎসকদের বক্তব্য আপনাদের শুনিয়েছি, কিন্তু এই নিয়ে রাজনীতিও তো তুঙ্গে। তাই কুণাল বাবু ঠিক এই নিয়ে কি বলছেন শুনুন। আমরা খুব স্পষ্টভাবে বলছি, আমরা যেভাবে কেন্দ্রীয় সরকার ওষুধের দাম বাড়াচ্ছে, জীবনদায়ী ওষুধের দাম, দৈনন্দিন ব্যবহারের ওষুধের দাম বাড়াচ্ছে, আমরা তীব্র প্রতিবাদ করছি। অবিলম্বে কেন্দ্রীয় সরকার ওষুধের বর্ধিত দাম প্রত্যাহার করুক। বেশ, অবিলম্বে ওষুধের বর্ধিত দাম প্রত্যাহার হোক। একই সঙ্গে কুণালবাবু এটাও তো বলতে পারতেন, জাল ওষুধ চক্র যেখানে যেখানে এইভাবে ছড়াচ্ছে তাও কড়া হাতে কেন্দ্র রাজ্য দুজনে সমন্বয় করে দেখুক। চিকিৎসক কুণাল সরকারের সঙ্গে কথা বলেছিলাম, তিনি বলছেন একমাত্র অক্সিজেনই বিনামূল্যে পাওয়া যায়, কোনো জিনিসের দাম কমে যাওয়াটা আশা করা যায় না। অর্থাৎ যে দাম বেড়েছে সেটা পরবর্তীতে কমবে হয়তো নাও হতে পারে। শুনুন কুণাল সরকার কি বলছেন। দেখো, আমাদের সভ্যতার ইতিহাসের যবের থেকে উদয় হয়েছিল তবের থেকে খালি একটা জিনিসেরই আমাদের দাম বাড়েনি, সেটা হচ্ছে হাওয়ায় যে প্রকৃতি 20% অক্সিজেন দিয়েছিল, কেবল সেই জিনিসটাই এখনো বিনামূল্যে পাওয়া যায়। এবং এখনো ধরো কোনো সরকার, এই তোমাকে বলে ফেললাম বলে, এরপরে হয়তো গভর্নমেন্টদের মাথায় বুদ্ধি চলে গেল যে প্রতিটা নিঃশ্বাস নেওয়ার জন্য 17% জিএসটি, সিলিন্ডারের অক্সিজেনের এত দাম। তো যাই হোক, জিনিসটাকে সিরিয়াসলি দেখতে গেলে যে এনি কমোডিটি, যে কোনো পদার্থ, সেটা এখন হাল ফিলে তেলের দামটা একটু কমেছে, আমার তোমার কাছে নয়, হ্যাঁ ইন্টারনেটে আর কি, সেই তেলের দামটা একটু কমলেও তো একেবারে মানে দাম কমে যাচ্ছে কোনো জিনিসের তো আজকের দিনে খুব একটা আশা করা যায় না। এবার দেখুন, যারা ওষুধ বানায় সেই সমস্ত ইন্ডাস্ট্রি, সেই সমস্ত মানুষ তো বলবেন যে যখন ওষুধ বানানো হয় তখন আমরা ব্যাপারটা দেখব। কিন্তু এখানেই সমস্যা হচ্ছে যে ওষুধ যখন বাড়ানো হয় তখন যখন দেখা হবে তেমন অন্য কোথা থেকে সমস্যা হবে। ইন্ডাস্ট্রির লাভ ও মানুষের সমস্যা দুটোই দেখতে হবে, এ ব্যাপারে সরকারকে ভাবতে হবে, বলছেন বিশিষ্ট সংক্রামক বিশেষজ্ঞ যোগীরাজ রায়। দেখুন, ওষুধের দাম বাড়ানোটা কিন্তু একটা প্রতি বছরই হয়, এবং এটা একবার আবার দেখছি আমরা যে অনেক সময় দুবার বেড়ে যাচ্ছে বছরে দাম। তো সেটা নিশ্চয়ই আমাদের একটা বিরাট সমস্যা। এবং এবার সেখানে ইন্ডাস্ট্রির লাভ এবং মানুষের সমস্যা দুটোর দিকই দেখা দরকার। মানে এটা একটা রিস্ক বেনিফিট রেশিও, যেরকম আমরা পেশেন্টদের চিকিৎসার সময় ভাবি,
সেরকম সরকারেরও কিন্তু ভাবা উচিত যে আমি দাম বাড়ালে যেমন আমাদের ইন্ডাস্ট্রির বাঁচানোর ব্যাপার থাকবে, সেরকম মানুষেরও তো পকেট থেকেই সেই টাকাটা দিতে হচ্ছে। সুতরাং সেখানে একটা সামঞ্জস্য রাখার প্রয়োজনীয়তা আছে। এবং সবথেকে বড় সমস্যা এখন যেটা দাঁড়াচ্ছে, যে ওষুধগুলো বিক্রি হচ্ছে সেই ওষুধগুলোর কোয়ালিটি কন্ট্রোল নিয়ে কিন্তু আমাদের যথেষ্ট সন্দেহ আছে। কিছুদিন আগে অনেকগুলো ওষুধের দেখা গেছিল যে তাদের ড্রাগ লেভেল তারা সেই লেভেলে নেই, তাদের সেই কোয়ালিটি তারা মেনটেন করছে না, কিন্তু সেগুলো যে কোন ওষুধ সেই ওষুধের ইনফরমেশন কিন্তু আমাদের কাছে আসেনি। আমরা র্যান্ডাম নাম্বার জানি যে এই 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 এতগুলো ওষুধের দাম বেড়েছে, এতগুলো ওষুধের আপনার গন্ডগোল পাওয়া গেছে, কিন্তু জিনিসগুলো কোন ড্রাগগুলো সেগুলো আমরা তো এন্ড ইউজার, আমরা তো ওগুলো ব্যবহার করি, আমরা যদি সেগুলো জানতে না পারি তাহলে আমাদের ওটা বলে লাভ নেই যে আমার এতগুলো ওষুধের দাম বাড়ছে, এতগুলো ওষুধের আপনার গন্ডগোল। বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক পৃথ্বী রায় বলছেন, সংগঠনের তরফ থেকে তারা এই দাম বৃদ্ধির পুনর্মূল্যায়নের আবেদন করেছেন। দেখুন, ভারতবর্ষে সব ওষুধ চলে তার 80% ওষুধ হচ্ছে ডিকন্ট্রোল। এই ডিকন্ট্রোল আইটেম তার দাম ওঠানামা করে ম্যানুফ্যাকচার কোম্পানিরা নিজেরা, কিন্তু যে 20% কন্ট্রোলড আইটেম আছে যেটা সরকার তার কন্ট্রোল করেন, যেহেতু দৈনন্দিন জীবনে মানুষের সেই 20% ওষুধের ভীষণ প্রয়োজন, সেই যে কন্ট্রোল আইটেমের ওপর এই 748টা মলিকুলের ওপর 27 তারিখ যে এনপিপি এর যে আপনার লিস্ট বেরিয়েছে, সেই লিস্টে মেজরিটি প্রচুর ব্র্যান্ডের মধ্যে পড়েছে, যার থেকে সুগার, প্রেশার, জ্বর, সর্দি, কাশি, অ্যান্টিবায়োটিক, নামি অ্যান্টিবায়োটিকের রেঞ্জে সবই প্রায় এর মধ্যে পড়েছে। কাশির সিরাপ, কৃমির ওষুধ অবধি বাদ নেই। এই সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে যা যা ওষুধ আমাদের রোজকার লাগে তার সবগুলোর উপর যদি 1.75% রেট বাড়ে, যেটা আজ থেকে ঘোষিত হয়েছে, তাহলে তো অবশ্যই দেশের মানুষের প্রবলেম হবে। দেখুন, বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের তরফ থেকে আমরা দীর্ঘদিন ধরে আবেদন করে চলেছি সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে, যে আমাদের আবেদন হচ্ছে যে এর উপর থেকে জিএসটি অফ করে নেওয়া হোক। কারণ জিএসটি যদি অফ হয়, ট্যাক্স যদি অফ হয়, তাহলে দেশের মানুষ অনেক কম পয়সায় সাধারণ মানুষ ওষুধ পাবে। আমরা এই জন্য সরকারকে অনুরোধ করব, আমরা সামান্য ট্রেডার আমরা আবেদন করতে পারি, আমরা আমাদের অর্গানাইজেশনের তরফ থেকে অনুরোধ করবো এটা পুনর্মূল্যায়ন করার জন্য। এই হলো সমস্যা। কে কোথায় দাম কমাবে কেউ জানে না, কিন্তু দাম বাড়াবে কে সেটা সবাই জানে, কিভাবে দাম বাড়বে সেটা সবাই জানে, কিভাবে দাম কমবে সেটা কেউ জানে না। এবার এই দাম কমা দাম বাড়া এটা নিয়ে রাজনীতি হবে। প্রতিদিন সন্ধ্যাবেলা আমরা আসর বসাবো, আপনারাও শুনবেন, কিন্তু আমি আপনি যখন ওষুধটা কিনতে যাব তার কোনো প্রভাব কি পড়বে? সরকার সত্যি কি ভাববে যে আমজনতার জন্য একটু সুবিধে করে দেওয়ার জন্য দামগুলো কমানো যেতে পারে, নাকি এ নিয়ে রাজনীতি হবে, এ নিয়ে 2026-এর আগে ইস্যু হবে, কাজের কাজ কিছুই হবে না। ঠিক যেমন আজ কেন্দ্রীয় বন ও পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদবের সঙ্গে দেখা করলেন উত্তরবঙ্গ থেকে আসা বিজেপি বিধায়করা, মোট 10 জন। ঠিক সকাল 9টায় ভূপেন্দ্র যাদবের বাসভবনে সাংসদ মনোজ টিগ্গার উপস্থিতিতে মন্ত্রীদের সঙ্গে দেখা করেন বিজেপির বিধায়করা। উত্তরবঙ্গের উন্নয়নের বিষয়ে মন্ত্রী রাজ্যের বিধায়কদের আশ্বাস দিয়েছেন, এমনটাই জানিয়েছেন বিধানসভার বিরোধী দলের মুখ্য সচেতক শঙ্কর ঘোষ। কেন গেলেন, কি হলেন, আচ্ছা আসুন শুনুন। এই উত্তর বনাম দক্ষিণ, অর্থাৎ উত্তরবঙ্গ বনাম দক্ষিণবঙ্গ, এই একটা লড়াই ভারতীয় জনতা পার্টি বহুদিন ধরে তৈরি করার চেষ্টা করেছে। উত্তরবঙ্গ নাকি বঞ্চিত, উত্তরবঙ্গকে নাকি কিছুই দেওয়া হয় না, সব যা হয় দক্ষিণবঙ্গকে দেওয়া হয়, এমন একটি ন্যারেটিভ বিজেপির বহুদিনের পুরনো। অনেকে আবার বলছেন এই বিজেপি সুরিয়াওয়ার্দির লাইনে হাঁটছেন, কারণ সুরিয়াওয়ার্দি যেরকম বাংলা ভাঙার চেষ্টা করেছিলেন, এই বিজেপিও বাংলা ভাঙার চেষ্টা করছেন। সমস্যা হচ্ছে পৃথক উত্তরবঙ্গ কিংবা উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করতে হবে, অফিসিয়াল পার্টি স্ট্যান্ডিং এ কোনোদিন বিজেপি এটা বলেনি, বলতে পারে না, কিন্তু তাদের বিধায়করা এই দাবি নিয়ে বারবার সোচ্চার হন। এটা অনেকটা এরকম যে বলা যে না আমি এই কাজটা করি না, কিন্তু আমি আছিলায় এই কাজটা করার সম্পূর্ণ মদত দিয়ে যাই। আমি চুরি করিনি, কিন্তু আমি জানি কিভাবে চুরি করতে হয়, আমি মদত দিয়েছি চুরি করার। অনেকটা এই রকম হয়ে যায় ব্যাপারটা। সোমবার উত্তরবঙ্গে 10 জন বিধায়ক দিল্লি এসেছেন উত্তরবঙ্গের একাধিক উন্নয়নমূলক কাজের জন্য কেন্দ্রের কাছ থেকে সরাসরি দরবার করতে।
এবং একই সঙ্গে উত্তরবঙ্গ যে বঞ্চিত সেই রোল কিংবা সেই জিগির আবার তুলতেই পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু বাংলা ভাগ করার চক্রান্ত কেন? আরো বেশ কিছু কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে দেখা করার কথা আছে তাদের, এমনটাই জানা গিয়েছিল। আদৌ আজ হয়েছে কিনা কেউ জানে না। দিল্লিতে আসা ওই বিজেপি বিধায়কদের একাংশ দাবি করছেন রেল, শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া, নগরোন্নয়ন একাধিক দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর সাক্ষাৎ প্রার্থী তারা। উত্তরবঙ্গের মানুষের জন্য পরিষেবা চেয়েই তারা কেন্দ্রীয় মন্ত্রীদের কাছে দরবার করবেন। কিন্তু সমস্যা হলো রাজনৈতিক মহল বলছে পুরোটাই 2026-এর আগে ভোটের জিগির। যদি সত্যি উত্তরবঙ্গের উন্নয়ন কিংবা যদি সত্যি তারা মনে করেন উত্তরবঙ্গ বঞ্চিত, এগিয়ে আসুন, কাজ করুন, সরকারের সঙ্গে হাত মিলিয়ে। করবেন না। এই উত্তরবঙ্গ বঞ্চিত এই এক অদ্ভুত ন্যারেটিভ বহুদিন ধরে তৈরি হয়েছে, বিশেষ করে 2019-এর পর। কারণ 2019-এ খুব ভালো ফল করেছিল বিজেপি উত্তরবঙ্গে, তারপর থেকে ধসে গেছে। সেটা একটা অদ্ভুত মানে কি বলবো, এটা আলাদা বিষয় যে তারপর থেকে বারবার উত্তরবঙ্গ তাদের হাত থেকে সরেছে। বা ইলেকশনসে আমরা দেখেছি উত্তরবঙ্গের সিট আরামসে তৃণমূল কংগ্রেস বার করে নিয়ে চলে গিয়েছে। এমনকি এমন সিট যেখানে তৃণমূল কংগ্রেস কোনোদিন জেতেনি, বা ইলেকশনে জিতে গেছে। সেখানে এই উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ দ্বন্দ্ব, এটা পুরোটাই কি বিজেপির বঙ্গভঙ্গের একটা চক্রান্ত? বাংলা যদি দুটো স্টেট হয় তাদের জন্য সুবিধে হবে বাংলার মসনদ দখল করা। সবার আগে বলা উচিত 100 দিনের কাজ কবে শুরু হবে। প্রশ্ন করছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। শুনুন। আর সবার আগে বলা উচিত যে 100 দিনের কাজটা কবে শুরু হবে। সবার আগে বলা উচিত আবাসন যোজনার ঘরের টাকা কবে দেবে, রাস্তার টাকা বন্ধ করে রেখেছে কবে দেবে, এবং রাজ্য সরকারের যে পাওনা টাকাগুলো আছে ওগুলো তাড়াতাড়ি মিটিয়ে দিন। তারপরে রাজ্য সরকার যদি কোনো রকম গাফিলতি দেখায় উন্নয়নের ক্ষেত্রে, তখন কেন্দ্র যেন সেই ব্যাপারে হস্তক্ষেপ করে। এসব না বলে শুধু নাটক করতে যাওয়া যে কাজ হচ্ছে না, উত্তরবঙ্গ বঞ্চিত। উত্তরবঙ্গে গত 10-12 বছর ধরে যে উন্নয়নমূলক কাজ হচ্ছে, শঙ্কর ঘোষ যেন অন্তত পক্ষে মুখে সেটা না বলে। শঙ্কর ঘোষ এককালে ছিলেন বাম, এখন হয়েছেন ভারতীয় জনতা পার্টির বিধায়ক। সেই শঙ্কর ঘোষ কি বলছেন শুনুন। উত্তরবঙ্গের বিভিন্ন বিষয় আমরা মন্ত্রীদের কাছে তুলে ধরেছি এবং আগামীকালও ঠিক একইভাবে আমরা বিভিন্ন দপ্তরের মন্ত্রীদের কাছে যাব। 3 তারিখেও আমরা যাব। আমরা প্রতিদিনই চেষ্টা করব দেখা করবার পরে আপনাদেরকে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে আমরা আমাদের কথাটুকু তুলে ধরব। আচ্ছা শঙ্করবাবু, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে দেখা করলেন না কেন? জাল ওষুধ থেকে ওষুধের মূল্য বৃদ্ধি, এই সমস্ত কিছু নিয়ে দরবার করলেন না কেন? এমন একটা ইস্যু নিয়ে দরবার করলেন যে ইস্যুটা আপনার দলই বলে তারা অফিসিয়ালি সেই ইস্যুর পক্ষে নয়। ইস্যুটা কি? উত্তরবঙ্গকে পৃথক রাজ্য করা। আপনার দলই বলেছে, পার্টি স্ট্যান্ড পয়েন্ট নয় যে বাংলা ভাগ হোক। কিন্তু আপনারাই আবার সেই জিগির তুলেই গেছেন আলোচনা করতে উত্তরবঙ্গের মানুষের জন্য। আপনি তো বিধায়ক বাংলার, আপনারা সবাই তো বিধায়ক বাংলার। যেদিন ওখানে গিয়ে উত্তরবঙ্গের জন্য দরবার করছেন, সেদিন মনোজ ওরাও কুমারগ্রামের বিধায়ক, সেই উত্তরবঙ্গেরই ভারতীয় জনতা পার্টির, তিনি ফেসবুকে বলছেন দলের একাংশ কাজ টাজ করে না, দলকে পেছনে টেনে নিয়ে আসছে। ভাবুন অবস্থা। যদি বলতেই হতো জাল ওষুধ এবং ওষুধের মূল্য বৃদ্ধির কথা বলতেন, তাহলে হয়তো মানুষের একটু সুবিধা হতো। আজ এখানেই শেষ করছি। ভালো থাকবেন, ভালো রাখবেন। জয় হিন্দ।